নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল সহজ কথাতে। আজকে আমরা দেখব ভারতের সংবিধান সম্পর্কে জিকে জিএসের যে সমস্ত কোশ্চেনগুলি আমরা পরীক্ষাতে পেয়ে থাকি, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা চর্চা করব। দেখো, প্রথমে ভারতের সংবিধান। সংবিধান কী জিনিস? সংজ্ঞাতে প্রথমে আছে সংবিধান কী জিনিস। কোনো দেশকে পরিচালনা ও আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য রাষ্ট্রের একটি পদ্ধতি দরকার হয়, সেটি সংবিধান। সংবিধান হলো রাষ্ট্রের যে সমস্ত আইন কানুন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কিভাবে আইন শৃঙ্খলাকে পালন করা হবে, সেই সমস্ত বিষয়গুলি যে বইয়ে লেখা থাকে তাকেই সংবিধান বলে। সংবিধান দু ধরনের হয়, লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান। লিখিত সংবিধান ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। অলিখিত সংবিধান ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, এই সমস্ত জায়গায় দেখা যায়। দেখো বন্ধুরা, আরও দু চারটা পয়েন্ট আমরা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, সংবিধান রচনা, এরপর রচনা হয়ে গেল সংবিধান। তার জন্য কি কি দরকার হয়েছিল? প্রথমে গণপরিষদের গঠন করা হয়েছিল। সংবিধান রচনার জন্য প্রথমে গণপরিষদের গঠন করা হলো 1946 সালে। প্রথম সংবিধান রচনার জন্য কজন মেম্বার নিয়ে একটা গণপরিষদ বা একটা কমিটি গঠন করা হলো, যেটি 1946 সালে। গণপরিষদের প্রথম যে বৈঠক হয় সেটি 1946 সালে 9ই ডিসেম্বর হয়েছিল। গণপরিষদের মিটিংয়ের প্রথম বৈঠক 1946 সালের 9ই ডিসেম্বর হয়। গণপরিষদের অস্থায়ী সভাপতি, কিছুদিনের জন্য যাকে সভাপতি হিসেবে মেনে নেওয়া হয়, তিনি ছিলেন সচিদানন্দ সিনহা। এবং স্থায়ী সভাপতি, যিনি অনেক 2-3 বছর পর্যন্ত গণপরিষদের সভাপতি হিসেবে কার্যকর করেছিলেন, তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এরপর সংবিধান সম্পর্কে 2-4 কথা আমরা জানলাম। এরপর সংবিধানে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমরা এক ঝলক দেখে নিই কি আছে। তো চলো বন্ধুরা, ভারতের সংবিধানের কিছু পার্ট এবং কিছু আর্টিকেল যেগুলি ভারতের সংবিধানে রয়েছে সেগুলি সম্বন্ধে আমরা দেখে নিই। তাহলে ভারতের সংবিধান যখন রচনা করা হয় তখন মোট আর্টিকেলের সংখ্যা ছিল 395 পরবর্তীকালে বাড়তে 455-তে দাঁড়ায়। কিন্তু মূল যে আর্টিকেল আছে 395টি আছে। এরপর দেখো, ভারতের সংবিধানে আর্টিকেলগুলিকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভাগ করা আছে। এবার পার্ট 1-এর মধ্যে আর্টিকেল 1 থেকে 4 রয়েছে। আর্টিকেল 1-এ কী বলা হয়েছে? ভারত রাজ্যের সংঘ। ভারতের বিভিন্ন যে রাজ্য আছে সেগুলি ভারতের মধ্যে একত্রিত, তারা চাইলে ভারতের থেকে আলাদা হতে পারবে না। এগুলি মিলে ভারত গঠন হয়েছে, তাই বলা হয়েছে ভারত রাজ্যের একটি সংঘ। আর্টিকেল 2-এ বলা হয়েছে ভারতের বাইরে কোনো রাজ্য ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। আর্টিকেল 2 প্রয়োগ করে সবসময় ভারতের বাইরে যে কোনো রাজ্য যদি ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে যায় তারা হতে পারে। যেমন সিকিম ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল আর্টিকেল 2 প্রয়োগ করে। তাহলে কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল তোমরা কমেন্টে প্লিজ জানাও। এরপর বলছে আর্টিকেল 3, ভারতের ভিতরকার রাজ্য নতুন গঠন ও সীমানার পরিবর্তন। ভারতের মধ্যে যে রাজ্যগুলি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজ্যগুলি যে কোনো সময় উত্তরপ্রদেশকে ভেঙে যেমন উত্তরাখণ্ড করা হলো, সীমানা পরিবর্তন করে নতুন একটা রাজ্য গঠন করা যেতেই পারে। এটা আর্টিকেল 3 প্রয়োগ করে করা হয়। এরপর আর্টিকেল 4, আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এই দুটি মানতে বাধ্য থাকবে। কারা বাধ্য থাকবে? যদি আর্টিকেল 2 আর আর্টিকেল 3 সংসদের মধ্যে পেশ হয়ে সেটি মান্যতা পেয়ে যায়, তাহলে পুরো ভারত আর্টিকেল 2 আর 3 প্রয়োগ করে
যে ভারতের নতুন রাজ্য গঠন হলো কি ভারতের বাইরে থেকে কোনো রাজ্য ভারতের মধ্যে যুক্ত হলো, সেটি পুরো ভারত মানতে কিন্তু বাধ্য থাকবে। চলো দেখে নিই পরবর্তী আর্টিকেল কি বলতে চাইছে, কতগুলি অন্য আর্টিকেলের কথা আমরা জেনে নিই। তো দেখো বন্ধুরা, আরও কতগুলি পয়েন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এরপর বলেছে পার্ট 2। পার্ট 1 আমরা পড়লাম 1 থেকে 4। পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত, যেটি পুরোপুরি চর্চা করা হয়েছে নাগরিকতা সম্বন্ধে। ভারতের যে নাগরিক, কি কি কারণে নাগরিকতা চলে যেতে পারে, কি কি কারণে নাগরিকতা থাকতে পারে, নাগরিকতার উপর যে আইন কানুন সেগুলি কারা কারা তৈরি করতে পারে, এ সমস্ত বিষয়ে বলা হয়েছে পার্ট 2-এ। প্রথমে পড়ব 5 আর্টিকেল 5-এ কী বলা হয়েছে। সংবিধান লাগু কত সালে হয়েছিল, কত তারিখে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে যে লাগু হয়েছিল, তারপর থেকে যারা ভারতে বসবাস করছে অথবা যারা ভারতে জন্ম নিয়েছে সবাই ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে। আর্টিকেল 6 কি বলেছে? পাকিস্তানের থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকতা। পাকিস্তান থেকে যারা ভাগ হওয়ার সময় ভারতে চলে এসেছে সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকতা কীভাবে পাওয়া যাবে সেই সম্বন্ধে বলা হয়েছে আর্টিকেল 6। আর্টিকেল 7-এ আর্টিকেল 9-এ কী বলা হয়েছে? বিদেশের যারা নাগরিকতা গ্রহণ করলে, বিদেশে কেউ যদি কাজের সূত্রে হোক বসবাসের সূত্রে হোক চলে গিয়ে সেই দেশেরই নাগরিকতা গ্রহণ করে, তখন কিন্তু ভারতের নাগরিকতা শেষ হয়ে যাবে। কেননা ভারত এক নাগরিকতা সম্পন্ন দেশ, ভারতের দ্বৈত নাগরিকতার ব্যবস্থা নেই। ঠিক আছে। এরপর আর্টিকেল 10-এ কী বলেছে? ভারতের নাগরিকতা বজায় থাকার বর্ণনা। ভারতের যে নাগরিকতা সেটি বজায় থাকবে দেশদ্রোহী না করলে, দেশদ্রোহমূলক কোনো কাজ না করলে, সুষ্ঠুভাবে বসবাস করলে, দেশের ক্ষতি হয় এরকম কোনো জিনিস না করলে ভারতের যে সমস্ত নাগরিকতা বজায় থাকবে সে সমস্ত বিষয় সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 10-এ। এরপর আর্টিকেল 11-তে কী বলা হয়েছে? সংসদ দ্বারা ভারতের নাগরিকতার কানুন তৈরি হবে। আইন কানুন সংসদ দ্বারা ভারতের যে নাগরিকতা সে বিষয়ে আইন কানুন তৈরি করবে ভারতের সংসদ। এরপর দেখে নিই পার্ট 3-তে কী বলা হয়েছে এবং কতগুলি আর্টিকেল আরও আমরা জেনে নিই যে কি কি আছে ভারতের নাগরিকতাতে। তো বন্ধুরা দেখে নাও আরও কটি আর্টিকেল, আরও 3 নম্বর পার্ট এবং কটি আর্টিকেল। পার্ট 3 12 থেকে 35। পার্ট 3-তে বলা আছে বা ভাগ 3-এ বলা আছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। আর্টিকেল 14-এ কী বলা আছে? বিধির চোখে সবাই সমান। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। মানে বিধির চোখে অর্থাৎ সংবিধানের চোখে সবাইকে সমান দরজা দেওয়া হবে এবং সবার জন্য সমান সংরক্ষণ, সবাইকে সমান সংরক্ষণ, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সমান সংরক্ষণ দেওয়া হবে। এটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে। ঠিক আছে। আর্টিকেল 15-তে যাব। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদাভেদ করা যাবে না। বিভিন্ন চাকরি ক্ষেত্রে, বিভিন্ন বিশেষ অধিকারের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এ সমস্ত কিছুই ভেদাভেদ করা যাবে না, সবাইকে সমানভাবে ধরতে হবে। আর্টিকেল 16, আর্টিকেল 16 লোক নিয়োজনের অবসরের সমানতা। যখন লোক বিভিন্ন চাকরিতে নিয়োজন হবে, যুক্ত করা হবে, তখন যাতে সবাইকে সমান অগ্রাধিকার, মানে সব জাতিকে সমান অগ্রাধিকার, মানে যারা কম সংখ্যালঘু তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে বলা হয়েছে। এরপর আর্টিকেল 17 অস্পৃশ্যতার অন্ত। সে ছোট জাতি বলে তাকে ছোঁয়া যাবে না, তাকে কাজে নেওয়া যাবে না, এরকম কোনো কিছু নাই, সবাই সমান সংবিধানের চোখে। আর্টিকেল 18-তে উপাধির অন্ত। কোনো উপাধি বা পদবি রাখা যাবে না।
আর্টিকেল 20-তে অপরাধ দোষী সম্পর্কিত কানুন। অপরাধীকে দোষী যে ধরা হবে তাকে যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাকে সাজা দেওয়া তথা ততদিন পর্যন্ত তাকে সুরক্ষিত রাখা, এসব বিষয়ে বলা হয়েছে। যেমন 20A-তে কী বলা হয়েছে, দোষী সিদ্ধ না হলে অপরাধীকে কোনো দিনই দোষী বলা যাবে না। আর্টিকেল 22-এ বলা হয়েছে অপরাধের জন্য যদি কোনো অপরাধী একটি অপরাধ করে তার জন্য তাকে বারবার তাকে সাজা দেওয়া যাবে না। আর্টিকেল 23-এ বলা হয়েছে নিজের বিপক্ষে অপরাধীকে বলতে তাকে বাধ্য করা যাবে না। এরপর আরও পার্ট 4 পড়ব, কতগুলি আর্টিকেল আমরা পড়ব। এখানে 20টি আর্টিকেল হলো, 12 থেকে 35 বলা হয়েছে আরও কতগুলি আর্টিকেল পার্ট 3-তে অবস্থিত, সেগুলিও আমরা দেখে নেব। চলো দেখে নিই। দেখো বন্ধুরা, আরও কতগুলি পার্ট 3-এর 12 থেকে 35-এর মধ্যে 21 নম্বর আর্টিকেল কি বলছে, প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা। প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, ঠিক আছে। আর্টিকেল 21A 6 থেকে 14 বছর বয়স্ক পর্যন্ত শিশুকে কোনো জখিম শিশু শিক্ষা। তাহলে আর্টিকেল 21-এ কী বলছে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুর শিক্ষা। এটি যুক্ত করা হয় 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। লাগু করা হয় মানে চালু করা হয় 1 এপ্রিল 2010 সালে। আর্টিকেল 22-এর দিকে এগোবো। বিশেষ পরিস্থিতিতে দোষীকে গ্রেপ্তার করা যাবে না। কোনো বিশেষ পরিস্থিতি যেমন কোনো দোষীর হঠাৎ গ্রেপ্তার করার সময় তার শারীরিক অসুস্থতা দেখা দিল, তখন কিন্তু তাকে কোনো মতেই গ্রেপ্তার করে জেলে ভরা যাবে না। এরপর কি বলেছে আর্টিকেল 23, মহিলা ও শিশুকে কেনাবেচা। হিউম্যান ট্রাফিকিংয়ের খবর আমরা শুনে থাকি। মহিলা এবং শিশুদের কেনে বা বিদেশে বেচে দেয়, সেই জিনিসটা আইনের চোখে অপরাধমূলক কাজ এবং বিনা পরিশ্রমিকে কাউকে কাজ করানো যাবে না, কাউকে বিনা বেতনে কাজ করানো যাবে না। এরপর আর্টিকেল 14 থেকে মনে রাখতে হবে 24-এ বলা আছে 14 বয়স্কের যারা কম শিশু, 14 বয়স্কের কম বয়স্ক শিশুদের কলকারখানায় বিভিন্ন সংকটপূর্ণ কাজে লাগানো যাবে না। আর্টিকেল 25, ধার্মিক আচরণ ও প্রচারের স্বতন্ত্রতা। আমি যদি হিন্দু হই, আমি যদি মুসলিম হই, আমি যদি অন্য ধর্ম থেকে বিলং করি, আমার ধর্ম আমি প্রচার করতে পারবো। আমাদের হিন্দু ভাই, আমাদের মুসলিম ভাইদের মধ্যে আমার ধর্ম আমি প্রচার করতে পারবো, সেটি আমাদের সংবিধান আমাদের স্বতন্ত্রতা দিয়ে থাকে। এরপর কি বলছে আর্টিকেল 26, বিশেষ সংগঠনের দ্বারা ধার্মিক কারণে একজোট করা যাবে। কোনো এক বিশেষ সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে একজোট করে অনুষ্ঠানে যোগদান করতে পারবে মানুষজন। এরপর আর্টিকেল 29, অল্প সংখ্যক বর্গ হিসেবে তাদের জন্য সংরক্ষণ করতে হবে। আর্টিকেল 29 কি বলেছে, অল্প সংখ্যক যারা আছে তাদের জন্য যে বিভিন্ন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় তাদেরকে যেন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেটি আর্টিকেল 29-এ বলেছে। আর্টিকেল 30, শিক্ষার সংস্থানের স্থাপন বিভিন্ন স্থানে। তাহলে বিভিন্ন স্থানে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গাতে শিক্ষা চালু করা যেতে পারে, কিন্তু এই শিক্ষাটি কোনো ধর্মকে নিয়ে হবে না, এই শিক্ষা হবে পুরোপুরি স্বতন্ত্র শিক্ষা। এরপর কি বলেছে আর্টিকেল 32, সাংবিধানিক উপাচারের অধিকার। সংবিধানের যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেগুলি উপাচার বা সেগুলিকে সংশোধন করা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকে পার্ট 3 পর্যন্তই থাক। সহজ কথা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করো। এরকম ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি প্রতিনিয়তই দেখতে থাকো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।
ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।